পার্বতী সব সত্যি জানতে পেরে এবার চিঠি লিখে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন পার্বতীকে নিয়ে একটা গয়নার দোকানে আসে। এদিকে পার্বতী মনে করেছিল হয়তোবা এই গয়নাগুলো নতুন তার জন্য কিনছে, কিন্তু নতুন তো কমলিনীর জন্য এই গয়নাগুলো কিনছে। কিন্তু কোনোভাবেই পার্বতীকে সেটা বুঝতে দেয় না নতুন তখন মনে মনে বলে, কার জন্য সে গয়নাগুলো কিনছি খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। পার্বতী তখন বলে, আমি কিন্তু বেশি গয়না নিতে পারবো না, এত টাকা পয়সা খরচ হবে। তখনই নতুন বলে, তোমার নেওয়ার হলে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাকে এনেছি শুধুমাত্র পছন্দ করার জন্য। এদিকে পার্বতী বলে, বারে আমি যেহেতু চলে এসেছি, তুমি আমাকে নিয়ে এসেছো, অবশ্যই আমার পছন্দ মতোই কিনবো, কিন্তু বেশি কিনতে পারবো না, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না। তখনই আবার পার্বতীর দিকে তাকিয়ে সে গয়নার দোকানদার বলে ওঠে, তা ম্যাম কী কী দেখাবো আমাকে বলুন তো। পার্বতী তখন বলে, বেশি কিছু দেখাতে হবে না, শুধুমাত্র একটা গলার হার দেখালেই হবে। পার্বতী তখন নতুনের দিকে তাকিয়ে বলে, ওগো তুমি আমাকে এত কিছু কিনে দিচ্ছ, আমার তো সে সামর্থ্য নেই তোমাকে কিনে দেওয়ার মতো, তুমি এতটা ভাবো আমার জন্য। নতুন তখন বলে, তোমাকে কিছু দিতে হবে না আমাকে, আমি তোমাকে দিব, তুমি চিন্তাই করো না। এদিকে পার্বতী তো মহাখুশি। পার্বতী তখন বলে, আমি কিন্তু শুধুমাত্র হারে নিব, আর কোনো কিছুই নিব না, এটা কিন্তু তোমাকে বলে দিলাম। আর তখনই নতুন বলে, না আরেকটা আংটিও দেখতে হবে, তুমি আংটিটাও দেখো। আর এদিকে পার্বতী বলে, এত গয়না আমি কি পরতে পারবো? আর একটা কথা, আমি কিন্তু এত গয়না সবসময় পরে থাকতে পারবো না, হয়তোবা মাঝে মধ্যে দু একবার পরবো, তুমি আবার আবদার করে বসবে না। তখনই নতুন বলে ওঠে, কেন পরবে না, অবশ্যই পরবে, পরতে তো তোমাকে হবেই। তখনই পার্বতী বলে, এভাবে জোরাজুরি করো না তো, আমার একদম ভালো লাগছে না, তুমি যে এভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করিনি। এদিকে দোকানদার এক এক করে অনেক গয়না দেখাতে শুরু করে। নতুন তখন বলে, এগুলো না, একটু হালকার মধ্যে দেখানোর চেষ্টা করুন, একটু বয়স্ক লোক। দোকানদার তখন বলে ওঠে, এগুলো নিতে পারেন, এগুলো আপনাকে অনেক সুন্দর মানাবে, একদম বেশি পাতলা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, অনেক দিন তো পরতে হবে, এগুলো আপনাকে ঠিকই মানাবে। নতুন তখন বলে, না আপনি একটু হালকা দেখান, আর একজোড়া আপনি হাতের চুড়িও দেখিয়েন, সেগুলো পছন্দ হলে সেগুলো আমি নিয়ে নিব। এদিকে পার্বতী তখন এক এক করে গয়নাগুলো দেখতে শুরু করে। আর নতুন তখন বলে, দেখো কোনগুলো পছন্দ হয়। পার্বতী সবগুলাই পছন্দ করে ফেলে। আর নতুন বলে, তাহলে আপনি এগুলো প্যাক করে দিন, আর একটা আংটি লাগবে, একটা হালকার মধ্যে একটা আংটি দেখান। এদিকে তখনই আবার পার্বতী বলে ওঠে, তুমি আমার কথা এতটা ভাবো। নতুনকে তখন দোকানদার বলে, আরেকটা আমাদের সেরা কালেকশন আছে। আর তখনই সেই কালেকশনটা দেখাতে শুরু করে, সেটাও নতুনের পছন্দ হয়ে যায়, অনেক গয়নাপত্র কিনে নিয়েছে। আর নতুন যাওয়ার সময় বলে যায়, এগুলো কি আমরা ফেরত দিতে পারবো, বা আমি চেঞ্জ করে নিতে পারবো? পার্বতী তখন বলে, চেঞ্জ করার কি দরকার, আমি যেহেতু নিজেই এসেছি পছন্দ করে নিচ্ছি, এটা তো কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে কমলিনীকে দেখার জন্য তার বাড়িতে চলে আসে বর্ষা তখন কথা বলতে থাকে রশ্মির সঙ্গে, দুই বান্ধবী মিলিত হয়েছে। এদিকে বর্ষাকে তখন রশ্মি বলে, এতদিন পর মনে পড়লো। বর্ষা তখন বলে, কি বলবো আর বলো তো, বাড়িতে এত কাজ বাজ, রুদ্র অফিস থেকে আসে, আমাকে তো সব কিছু সামলাতে হয়, আর এখন তো নতুন একটা রিসেপশন হচ্ছে, সে দায়িত্ব তো নতুন কাকু আমাকে দিয়েছে। এদিকে তখনই কমলিনীর মাও চলে আসে এবং বলে, তুমি আবার দেখতেও এসেছো? তখনই বর্ষা বলে, এসব আপনি কি বলছেন দিদিন, আমার কি খারাপ লাগে না? আমার শাশুড়ি মা না, উনি আমাকে যতই অপছন্দ করুক, আমাকে তো দেখতে আসতে হবে, আমি হসপিটালে যেতে পারিনি, বাড়িতে অনেক কাজ বাজ রয়েছে, নতুন কাকুর বিয়ের অনুষ্ঠান বলে কথা, কত আয়োজন, সেগুলোর দায়িত্ব তো আমাকেই দিয়েছে। শুনলাম আমার শাশুড়ি মাকে নাকি কাকামণি কি একটা বাড়ি টাড়ি দিবে, কিন্তু আমরা তো ওইখানে আটকা পড়ে গেছি, নতুন কাকু আমাদেরকে একদম আসতেই দিচ্ছে না, তার বিয়েটা যতদিন না ভালো করে মিটবে ততদিন আমাদের ওই বাড়িতেই থাকতে হবে। এদিকে রশ্মি তখন বলে, এটা তো ভালো। কমলিনীর মা তখন বলে উঠে, দেখো এত কথা বলতে হবে না, বুঝতে পারছি খুব আনন্দেই আছো, তুমি তোমার শাশুড়িকে দেখতে এসেছো, আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর রশ্মি তখন বলে, আমিই নিয়ে যাচ্ছি। অন্যদিকে মিঠি তার মায়ের পাশে বসে থাকে। তখনই তার মা বলে ওঠে, আর কতকাল আমার পাশে বসে থাকবি, তোর কি কাজ বাজ নেই? তখনই আবার মিঠিল বলে, একদম ঠিক কাজ করেছে মিঠির তো এরকম সময়ে এরকম কাজ করাই উচিত কাকিমা, আপনার পাশে দাঁড়ানো উচিত না? ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে বর্ষাকে দেখে তখন বলে ওঠে, বাবা বর্ষাদি তুমি এখানে? বর্ষা তখন বলে, কি বলছো কি মিঠিল, তুমি আসতে পারো, আমি আসতে পারি না, আমি হলাম ওনার ছেলের বউ। আর তখনই আবার রশ্মি বলে ওঠে, বা মিঠিল এসব কি বলছো, তুমি তো বাড়ির বউই হওনি, তাই এত কথা কেন বলছো? তখনই আবার কমলিনীর মা বলে ওঠে, আচ্ছা তোমরা এত কথা বলতে এসেছো কেন, তুমি তোমার শাশুড়িকে দেখতে আসলে না, দেখে চলে যাও। বর্ষা তখন বলে, হ্যাঁ দেখতে তো এসেছি, জানোই তো আমি তো কতটা কাজে ব্যস্ত, এখন নতুন কাকু একটা নতুন রিসেপশন করছে, সে কাজের ব্যস্ত হয়ে পড়েছি, সেজন্য দেখতে আসতে পারিনি। এদিকে রশ্মি তো নানাভাবে মিঠিলকে অপমান করে কথা বলতে থাকে। মিঠিল তখন বলে, সবসময় যে বাড়ির বউ হতে হবে তারপর দেখতে আসতে হবে তার কোনো আছে নাকি? আমি কিন্তু কাকিমাকে কাকিমা বলে সম্বোধন করেছি, তার মধ্যে আমার হলো বাবিল হলো আমার বন্ধু, তা আমি আমার বন্ধুর মাকে দেখতে
আসতে পারি না? আসতে পারি তো, সবসময় কি বাড়ির বউ হতে হয় নাকি? হ্যাঁ, এসব তোমরা কী বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে মিডিলের মুখে এ কথা শুনে তখনই বর্ষা বলে, যাই হোক বাবা, তোমার সঙ্গে আমি কোনো ঝগড়া করতে চাই না। আসলে কি জানো তো, এখন তো বাড়িতে অনুষ্ঠান চলছে, তা তুমি আসবে তো? বা রিসেপশনে নতুন কাকুর তোমাকে তো ইনভাইট করবে, নতুন কাকু কিন্তু অবশ্যই তোমাকে ইনভাইট করবে, তুমি তো খুব কাছের মানুষ না? তখনই মিটিল বলে ওঠে, না গো, আমি আসতে পারবো না। তোমরা তো জানোই আমি একটা চাকরি করি, সেই চাকরির সুবাদে আমার একটা কাজে যেতে হবে গুহতে, আর সেখানে কিছুদিন থাকবো। বর্ষা বলে, ওমা, তুমি না গেলে তা কি করে হবে বলো তো? তোমাকে তো অনেক কাছের মানুষ ভেবেছিল, আর তুমি কি গুহতে গিয়ে মজমাস্তি করবে নাকি? হ্যাঁ, কতটা মজা করবে তাই না? খুব ভালো, খুব ভালো। তখনই আবার মিটিল বলে ওঠে, তুমি মনে হয় বাংলা ভার্সনে পড়েছো, তুমি মস্তি কথাটা একটু ভালো করে বুঝে শুনে কথা বলো, এটাকে কি অর্থে ব্যবহৃত হয়। আর এদিকে বর্ষা বলে, ওমা, তুমি কি খারাপ চোখে দেখেছো নাকি? খারাপ মনে করেছো? আমি ওভাবে বলতে চাইনি জানো তো। যাই হোক বাবা, আমি আর কোনো কথা বলতে চাই না। আমি কোনো কথা বলে আমার ওপর তোমরা আবার রেগে যাবে, এটা আমি আবার একদম পছন্দ করি না। আমি কিছুক্ষণ থেকে এখান থেকে চলে যাব। এদিকে নানাভাবে প্রশ্ন করে আবারও মিঠিকেও বলে, তা মিঠি তুমি যাবে তো? মিঠি তখন বলে, আমি যাবো কি যাবো না সেটা তোমাকে আমি বলতে আসবো না। অন্যদিকে পার্বতী ঘরের মধ্যে, পার্বতী এবার বুঝতে পারে আসলে এই গয়নাগুলো কিনেছে কমলিনীর জন্য। আর তখনই পার্বতীর সিদ্ধান্ত বাড়ি ছেড়ে চলে যাবে। আর বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে তখন নতুনকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে যায়, প্রিয় নতুন দা, এ বাড়িতে আমি একটা স্বার্থের জন্য ছিলাম, কিন্তু আমি চলে যাব খুব তাড়াতাড়ি, এখানে আর থাকবো না। হয়তোবা রিসেপশনের অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। আমি জানি তুমি এখনও কমলিনীদিকে পছন্দ করো। সকলের সামনে সেদিন তুমি সকলের সামনে চিৎকার করে বলেছিলে কমলিনীকে তুমি ভালোবাসো। সেদিনের পর থেকে আমি বুঝতে পেরেছি হয়তোবা তোমার মনে কোনোদিন আমার জন্য জায়গা হবে না, আর আমি সেটা কোনোদিন আদায়ও করব না। আমি এসেছি শুধুমাত্র একটি কারণে, আর সেই কারণটাই আজকে ভেঙে চুরমার করে এখান থেকে চলে যাব। হয়তো কোনোদিন দেখা হতে পারে তোমার সঙ্গে, যদি দেখা হয় আবারও তোমার সঙ্গে একবার কথা হবে নতুন দা। এই বলে তখন চোখের জলগুলো ফেলতে শুরু করে পার্বতী। আর পার্বতী চিঠির মধ্যে লিখে যায় সে আর কোনোদিন এই বাড়িতে আসবে না, রিসেপশনের আগেই এখান থেকে চলে যাবে। অন্যদিকে দেখা যাবে বর্ষা যখন জিজ্ঞেস করে মিঠিকে, তা মিঠিল তো যাবে না, তুমি যাবে তো? তোমাকে তো অবশ্যই যেতে হবে তাই না? তোমার নতুন কাকু বলে কথা, তোমারও তো আদরের। মিঠিও তখন বলে ওঠে, আমার যেতে হবে না, আমি কোথাও যাব না। আমার যাওয়া না যাওয়া নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা? হ্যাঁ, তুমি আমাকে বলতে আসছো তোমার সঙ্গে তো আমার কোনো ভালো সম্পর্কও নেই। হ্যাঁ, তোমার সঙ্গে সম্পর্ক আছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই, মিঠিলদির সম্পর্ক নেই, তাই আমাদেরকে কোনো কথাই বলতে হবে না। বর্ষা তখন বলে, এটা আবার কী ধরনের কথা বলছো? এই ধরনের কথা বলতে হয়? এত একটা বড় একটা অনুষ্ঠান করছে নতুন কাকু, এত টাকা খরচ করে তোমরা যাবে না? না গেলে কী করে হবে? অন্যদিকে দেখা যাবে রশ্মি কমলিনীর দিকে তাকিয়ে বলে, বলছিলাম কি বুড়ি, তুমি মস্ত বড় একটা ভুল করেছো। তুমি যেহেতু আগেই জানতে যে নতুনদা কিন্তু একদিন না একদিন বিয়েটা করবে, তোমাকে বাড়িটা লিখে দিয়েছিল, তুমি চাইলে সে বাড়িটা নিজের নামে করে নিতে পারতে। তুমি সেখান থেকে আবার কী জন্য আসলে বলো তো? তোমার মাথার উপর তো একটা ছাদ থাকতো। নতুনদা যেহেতু তোমাকে বাড়িটা লিখিয়ে দিয়েছিল, তুমি আবার কেন সেটা ফেরত দিতে গেলে বলো তো? এখন তোমার তো এখন কিচ্ছুই রইলো না। তখনই কমলিনী বলে, বৌদি, আমার অন্যের জিনিসের প্রতি না কোনো লোভ নেই। আমি অন্যের জিনিস কোনোভাবে আত্মসাৎ করে বেঁচে থাকতে চাই না, এটা আমি কখনোই করব না। আমার মাথার ওপর ছাদ কোনো না কোনোভাবে জুটে যাবে, কিন্তু এভাবে আত্মসাৎ আমি কখনোই করব না। এদিকে বর্ষা মিঠিলকে জিজ্ঞাসা করে, তা মিঠিল কয়দিন থাকবে? নিশ্চয়ই রিসেপশনের আগে চলে আসবে তাই না? তখনই মিঠিল বলে, না গো, আমি রিসেপশনের আগে আসতে পারবো না, আমার রিসেপশনে পরেই আসতে হবে। 1 সপ্তাহ থাকবো আমি, 7 দিন। বর্ষা তখন বলে, তুমি এইভাবে ব্যঙ্গিয়ে কেন কথা বলছো? আমি তো খুব সুন্দর করে কথা বলছি। যাও যাও, তুমিও এনজয় করে আসো, কিন্তু নতুন কাকুর তো একটু খারাপ লাগবে তাই না? সেটার জন্য আমি বললাম। মিঠি তখন বর্ষার দিকে তাকিয়ে বলে, আমার মাকে দেখা হয়ে গিয়েছে না? তাহলে এখন এখান থেকে চলে যাও, আর কোনো কথা শুনতে চাই না তোমার। এত কথা বলতে হবে কেন তোমাকে? মায়ের শরীরটা এখনও কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি, তার মধ্যে এত কথা বলছো। মা কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে, সেটা কি তুমি চাও নাকি? অবশ্য সেটা তুমি চাইতেই পারো, আমার মায়ের ক্ষতি হোক, সেটা তো তুমি আগে থেকেই চাও তাই না? আর কোনো কথা না বলে এখন প্লিজ এখান থেকে চলে যাও, মাকে এখন বিশ্রাম নিতে হবে।